পড়ুয়াদের কোনো ধরনের প্রহার নয়, সরকার কড়া আইন করে দিয়েছেন। তা সত্ত্বেও সরকারের কড়া আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শ্রীভূমি জেলার বদরপুরে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলে নবম শ্রেণীর দুই পড়ুয়া বেধড়ক প্রহারের শিকার হন শিক্ষকের হাতে। শিক্ষক কামরুল আলম ও নবেন্দু শীলের বিরুদ্ধে প্রহারের অভিযোগ উত্থাপন হল। মেহবুব আলম মজুমদার ও ইব্রাহিম আলম বরভুইয়া নবম শ্রেণীর দুই ছাত্র বেধড়ক মারের শিকার হন শিক্ষকের হাতে। শিক্ষকদের অমানবিক নির্যাতনে ছাত্র দুজন আহত হন গুরুতরভাবে। শ্রেণীকক্ষে পড়ুয়াদের তালিবানি কায়দায় শাস্তি দেওয়ায় শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। গুরু শিষ্যের সম্পর্কে কালিমা লেপে দেওয়ায় শিক্ষকদের বিরুদ্ধে ধিক্কার জানায় অনেকেই। বদরপুর থানায় শিক্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন পড়ুয়াদের অভিভাবক। এদিকে পড়ুয়াদের উপর শিক্ষকদের অমানবিক নির্যাতন অনেকেই প্রশ্ন উত্থাপন করে তাদের কি কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। মাহমুদ হোসেন বরভুইয়া। আমরা ধরুন 4:30 উঠটার সময় খবর পাইছি যে আমার ছেলে ফোন করিয়া কইছে যে মেহবুব আলম বরভুইয়ারে মেহবুব আলম মজুমদার দে খুব বেশি বেদ দিয়া ভাইস প্রিন্সিপাল স্যারে মারছে, বেদ দি আর গল্লা দিয়া। ভাইস প্রিন্সিপাল নাম হইল গিয়া আপনার কমরুল আলম। স্কুলটার নাম কিটা? প্যারাগন সিনিয়র সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি স্কুল। কোন স্কুলটা? এই বদরপুর স্টেশন রোড। তারা এই স্কুলে কত বছর থেকে পড়ে? 3 বছর যাব। 3 বছর হোস্টেলে ক্লাস 9 পড়ে। তারা খুব বেশি মারছে, আপনার শরীর একদম অবস্থা খারাপ করে। এটা বেসরকারি প্রাইভেট স্কুল। মারছে 2জন ছাত্র মারা হয়েছে, আরো অন্যান্য ছাত্র মারা হয়েছে, কিন্তু এটা কিন্তু আমরা লোকের সহযোগিতা না। আপনারা কিরকম খবর পাইলা? আমরা আমার ছেলে আমার ফোন করিয়া কইছে যে ওই রকম ঘটনা, মেহবুবের অবস্থা খারাপ। এরপরে ভিডিও করলে আমরা দেখাইছে এই অবস্থা। তারা ফাইলাই কিরকম আপনারা? এখন আইয়া তারা ফাইলাম সেম কন্ডিশনে, এই আপনার শরীরের মধ্যে হাইলাইট হয়েছে। রুমের ভিতরে আমরা খুঁজে পাইতেছি না, একটা রুমের ভিতরে ঢুকাইলে ঢুকাইবার কারণে তারা ঢুকে রাখছি। আমরা 3-4 জন গিয়ে ঢুকছি, ঢুকার পরে দেখা যায় না, তারা তো মেহবুবের পাওয়া যায় না, একটারে পাইছি না। পরে আমার ভাই আর একটা আইসি আমার সঙ্গে, সে গিয়া দেখছে যে মেহবুব রুমের টিচার একজনে রাখি দিয়েছে, লুকাইয়া রাখছে। এরপরে টান মারিয়ে এটারে বার করে লিয়ে আইছি, বার করিয়া নিয়ে আইতে সময় তারা গেট বন্ধ করে দিয়েছে, বাইরে দিতে নাম তারা সেওরে বলছে না এখানে থাকবো। আমরা বলছি দেখো ঘটনা হয়েছে 2টার সময়, আর 4টা 4:30 5টার সময় বাজি আসছে, এখনো বলছি তোমরা খবর কইছো না, তোমরা কম্প্রোমাইজ করলে আমরা অতখান মেজর প্রবলেম হয়েছে। এরপরে আমরা একটা ছেলে ফোন করছে, বাগিয়ে গিয়া টান ছেলে। প্রথমবারের মতো বৃহৎ অভিলাষী প্রকল্প হাতে নেন লায়ন্স ক্লাব করিমগঞ্জ কর্মকর্তারা। দুস্থ গরিবদের জন্য হাটে বাজারে বিশেষ প্রকল্প। 23 নভেম্বর করিমগঞ্জ কলেজে আয়োজন হতে যাচ্ছে হাটে বাজারে বিশেষ কার্যক্রম। বুধবার ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের ডেকে এনে হাট বাজার বিশেষ প্রকল্পের উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন ক্লাবের অন্যতম কর্মকর্তা জগদীশ বণিক। দুস্থ গরিবরা প্রয়োজনীয় সামগ্রী হাট বাজার থেকে সংগ্রহ করতে পারবেন একেবারে বিনামূল্যে। দুস্থ গরিবদের মুখে হাসি ফোটাতে এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। কার্যক্রমে গুয়াহাটি আগরতলার লায়ন্সের উচ্চপদস্থ কর্মকর্তারা সামিল হবেন। কার্যক্রম সার্থক করে তুলতে সবার সহযোগিতা কামনা করেছেন ক্লাবের প্রত্যেক কর্মকর্তারা। বিগত দিন থেকে আজ পর্যন্ত ক্লাবের সেবামূলক কার্যক্রমের কথা তুলে ধরেন ক্লাবের মহিলা সদস্য। যেহেতু হাটে বাজার প্রকল্প দুস্থ গরিবদের জন্য, তাই তাদের টার্গেট রয়েছে 1500-র মতো। শান্তি শৃঙ্খলাভাবে সামগ্রী বিতরণ যাতে হয়, এই দিক দিয়ে নজর রাখবেন তারা। বড় বড় শহরে তো আছেই, আজকে করিমগঞ্জেও আছে, শিলচরেও আছে, হাইলাকান্দিও তো আছে, বদরপুরেও হয়েছে। এই যে মলগুলো হচ্ছে
সমস্ত ওয়েল টু ডু লোকেদের গিয়ে ওখানে মানুষের ঢোকে, সেখানে তাদের জিনিস কেনাপত্র করে এবং সেখান থেকে তারা আনন্দ সহকারে কেউ সিনেমা দেখে, কেউ অন্য ম্যাজিক শো বা অন্য কোনো শো বা অন্য কোনো গেমস থাকে সেগুলো আনন্দ উপভোগ করে এবং খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে যায়। এটা একটা নতুন ধরনের এনজয়মেন্ট কালচার সমস্ত মানুষ সমাজ ছড়িয়ে পড়েছে। লায়ন্স ক্লাব দেখলো যে এই যে এনজয়মেন্টটা যারা বিপিএল লেভেলে সমাজে আছে তারা মলের সামনে দিয়ে গেলে তারা ফিলিং করে যে আমি এখানে ঢুকবো, জিনিস কিনবো, আমার পয়সা নেই, আমি যে খাবো আমার সেই পরিমাণ সংস্থা নেই, আমি যে সিনেমা দেখবো বা এন্টারটেনমেন্ট করে যাবো তার জন্য আমি অসহায়, আমার সেরকমই নেই, সঙ্গে বাচ্চা ফ্যামিলি মেম্বার নিয়ে ঢোকা সেটা খুবই একটা দুরূহ ব্যাপার। তাই লায়ন্স ক্লাব ঠিক করলো যে বর্তমান সমাজের যে এই যে আনন্দ ফুর্তি করার জন্য একটা বিশেষ জায়গা, গ্রামের লোকরা অসহায় লোকরা সেটা তাদের মন থেকে হারিয়ে বসছে, তারা সেটা এফোর্ড করতে পারছে না। সেই অনুসারে তারা আজকে লায়ন্স হাটবাজার প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আসলো 2019-এ পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। আপনারা সবাই শুনেছেন সোনাঝুরি যে মার্কেটটা আছে সেই মার্কেটেই প্রথম এটা সৃষ্টি করেছিল একজন লায়ন মেম্বার, লায়ন বিষ্ণুবাজি রয়েছে, বিষ্ণুবাজি না হরিয়ে সরজি রয়েছে, বিষ্ণুবাজি বড় ভাই। তো সেই প্রজেক্টটাকে ধীরে 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 সমস্ত ভারতবর্ষে এটা শুরু হয়েছে শুধু দুস্থ মানুষদের জন্য, অসহায় মানুষদের জন্য, তাদের মনে যাতে আনন্দ থাকে, তারা যাতে পরিবার নিয়ে একটা আনন্দ উৎসবে মেতে উঠতে পারে, সেইখানে তারা কেনাকাটা করতে পারে, সেইখানে তারা তাদের খাওয়া দাওয়া করতে পারে, সব কিছু মিলিয়ে এই হাটবাজার প্রজেক্টটা আনন্দ মেলার মতো এটা চলেছে। আমরা 2021-এ এবং 2024-এ শিলচরে করেছিলাম, কিন্তু করিমগঞ্জে হয়নি। এটা প্রথম করিমগঞ্জে হচ্ছে আগামী 23 নভেম্বর সকাল 10:30 থেকে বিকেল 4টে পর্যন্ত করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণে। আমি আপনাদের সবাইকে আহ্বান করব সেদিন থেকে আপনারা এটাকে এনজয় করবেন, আমাদের সঙ্গে আপনারা একটুখানি হাত মিলিয়ে একটু অসহায় মানুষদের সাহায্য করবেন, তাদেরকে আনন্দ দেবেন এবং তাদের সমস্ত কথাবার্তার মাধ্যমে জানতে পারবেন তারা কি ফিল করছে, কি তাদের অনুভব হচ্ছে এবং এই যে একটা নতুনত্ব অনুষ্ঠান সেটা আপনারা একটু বুঝতে পারবেন। তাই আমরা আজকের থেকে আমরা গত প্রায় 15 দিন থেকে বিভিন্ন সংস্থা থেকে পরিমাণ শহর, বদরপুর শহর, তাদের যে দোকানের যে অবিকৃত যে মাল পড়ে থাকে যেগুলো বিক্রি হয় না, অনেক সময় অনেক দামে পড়ে থাকে, সেই সবগুলো কালেকশন করেছি। অনেক জিনিস কালেকশন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে সব রাখা আছে এবং সেখানে কালেকশনের মাধ্যমে আমরা পরবর্তীকালে এখানে এগুলোকে প্যাকেটিং করেছি, স্টিকারিং করেছি এবং সেগুলোকে আমরা প্রডিউস করবো ওই হাটে বাজারে মার্কেটের ভেতরে। তারা আসবে, তারা এসে এগুলো ক্রয় করবে এবং ক্রয় করার জন্য তাদেরকে আমরা আর্টিফিশিয়াল নোট এরকম প্রতি পরিবারকে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম 500 টাকা 200 টাকা আমরা নোট তৈরি করেছি, সেগুলো তাদের দেওয়া হবে। জিনিসটা দেওয়া হবে ফ্রি, কিন্তু ফিলিংসটা হবে নোট দিয়ে ট্রানজাকশন, যাতে তারা মনে না করে যে আমাদের কেউ এটা একটা দিয়ে দিয়েছে, দান করেছে, তা নয়। দোকানদারের কাছে যেমন জিনিস কিনতে গেলে আমি নিজে কিনেছি সেই ফিলিংসটা থাকবে, কারণ লায়ন্স কখনই চায় না তুমি গরিব, তুমি অসহায়, তোমাকে দান করলাম, তা নয়। তোমার ফিলিংসটা তুমি যে কিনতে পারছো তার জন্য এই নোটগুলো তৈরি করা হয়েছে এবং সে এটা দিয়ে কিনতে পারলে তাকে টাকা থাকবে, সেখানে মার্কেটে যাবে, 500 টাকা 200 টাকা 100 টাকা 20 টাকা 50 টাকার কাউন্টার থাকবে, সেখানে তাদের পছন্দ মতো নানা রকম জামা কাপড়, নানা রকম স্যুট, নানা রকম হাউসহোল্ড গুডস, নানা রকম আপনার বাসনপত্র, নানা রকম পূজা সামগ্রী, সুটকেস, ব্যাগ, আমব্রেলা, ব্ল্যাঙ্কেট, বহু জিনিস আছে, প্রায় না হলেও 40-50টা আইটেম আছে, সেখানে এগুলো তারা কিনতে পারবে এই টাকাগুলো। এই টাকাগুলো ছাড়া আমরা এরকম লাঞ্চ কুপন, এরকম টি কুপন, স্ন্যাক্স কুপন প্রতি পরিবারকে 2টো করে আমরা দিচ্ছি। একজন পরিবারের সঙ্গে 2জন তারা আসবে এবং এসে এখানে তারা খাবে, সকালে একবার চা খাবে, দুপুরে একবার অন্ন খাবে, বিকেলে একবার টিফিন খাবে, চা খাবে। তারপরে সেই সঙ্গে করিমগঞ্জ কলেজে অডিটোরিয়ামে একটা অনুষ্ঠান লাগাতার চলবে, নৃত্য, গান, আরো অন্যান্য রকম এন্টারটেনমেন্ট প্রোগ্রাম চলবে। তারা সেখানে অনুভব করে দেখবে, বসবে এবং আনন্দ সহকারে তারা একটা মনে ফুর্তি নিয়ে এখান থেকে বাড়ি যাবে।
করিমগঞ্জ সিভিল হাসপাতালের জরুরিকালীন পরিষেবা নিয়ে সরব হলো জেলা কংগ্রেস। করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরখাইস্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা স্বাস্থ্য বিভাগের নবাগত যুগ্ম সঞ্চালক ডক্টর মতীন্দ্র সূত্রধরের সাথে সাক্ষাৎ করে সিভিল হাসপাতালের চিকিৎসা পরিষেবা সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য 7 দিনের সময়সীমা বেঁধে দিলেন কংগ্রেসের কর্মকর্তারা। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল করিমগঞ্জ সিভিল হাসপাতালের নানা অভিযোগে নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগের নবাগত যুগ্ম সঞ্চালক ডক্টর মতীন্দ্র সূত্রধরের সাথে সাক্ষাৎ করেন। এতে কংগ্রেস কর্মীরা সিভিল হাসপাতালের জরুরিকালীন পরিষেবা, চিকিৎসক, ঔষধ সহ নানা দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন যুগ্ম সঞ্চালকের সম্মুখে। পরে কংগ্রেসের প্রতিনিধি দল সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে। যেটা নিত্য প্রয়োজনীয় ঔষধ এটাই তো হসপিটাল থাকা খুব দরকার, আবশ্যক নাই মনে হয়। আজকে পুকুরে কামড় দিলে বা বিলেগে কামড় দিলে এরকম ঔষধ নাই, মানুষকে বাড়িতে কিনতে লাগে, এটা নানানি আজকে লিভটা চলে না। আজকে শ্রীভূমি বলছেন, শ্রীভূমি শহর হসপিটাল ইয়ের মধ্যে আইসিউর মধ্যে ফ্যান চলে। হ্যাঁ, আমরা লজ্জা লাগে। এখানে যারা উদ্যোতন কর্তৃপক্ষ আপনি আসেন বা আপনার থেকে জুনিয়র যারা আছেন তারা কিনা লজ্জা লাগে না? আজকে টাকাটা করতে তারা সার্ভিস করতো, তারা কোনো কিনা করছে আপনারা দেখা করছো। এই হসপিটালের চেয়ারম্যান মন্ত্রী এরপরে তার যদি সময় না থাকে আমি বাদ দিতে পারবো। এই অবস্থায় আমরা তো থাকতে পারি না। মানুষের লইয়া মানুষ সমাজ করে যায়। আপনারা কিছু কোয়ার কথা নাই, আপনারা 7 দিন সময় দেন। একটা তো আপনাদের নষ্ট হয়েছে বিকল্প ব্যবস্থা। আজকে আমরা বহুদিন যাব করিমগঞ্জের বিভিন্ন নাগরিক বিভিন্ন সময় আমাদেরকে বলে আসছেন যে করিমগঞ্জের সিভিল হসপিটালের দুরবস্থা করা শুরু করছে। তাই আজকে আমরা একত্রিত হয়ে সবাই এসেছি। আমরা আজকে আমাদের এখানে জয়েন্ট ডাইরেক্টর আজকে তিনি জয়েন করেছেন, আমাদের ভালো হয়েছে জয়েন করেছেন। ওনার সাথে আমরা বলেছি যে আমাদের এই করিমগঞ্জ জরুরিকালীন পরিষেবা একদম ভেঙে পড়েছে, সব দিকে ভেঙে পড়েছে। এই কারণে যে আজকে এখানে লিফটে 2টা লিফট আছে, একটা লিফট চলছে, একটা লিফট চলছে না। আজকে ঔষধপত্র মন্ত্রী এসে বলে থাকেন যে ঔষধপত্র সব হসপিটাল থেকে পাওয়া যাবে, পরবর্তীতে মন্ত্রী যাওয়ার পরেই আবার সব নিঃশেষ হয়ে যায়। কোনো মেডিসিন বলা হয় বিনামূল্যে এখান থেকে মেডিসিন দেওয়া হবে, কিন্তু কোনো ঔষধপত্র এখান থেকে পাওয়া যায় না। আজকে যেগুলো কুকুরের কামড়, সাপের কামড়, হ্যাঁ, এইগুলোর ভ্যাকসিন এখানে পাওয়া যায় না। তো মানুষ কি করবে? আজকে বড় বড় কথা সরকার বলছে যে সিভিল হসপিটালে গেলে সব পাওয়া যাবে, কিন্তু কিছুই পাচ্ছি না, কোনো পরিষেবা নেই। আজকে ডাক্তাররা এখানে অভিযোগ করা হয়েছে যে ডাক্তাররা 2টোর আগেই চলে যান, চলে গিয়ে ওনারা প্রাইভেট প্র্যাকটিস করছেন। তো এখানে হসপিটালে রেখে লাভ নেই। আজকে মাননীয় মন্ত্রী, আজকে এই হসপিটালের চেয়ারম্যান, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মন্ত্রীর সাথে আমরা দেখা করব। তিনি তো আমাদেরও মন্ত্রী, মন্ত্রীর সাথে আমরা দেখা করব এবং যে কথাগুলো এখানে বলেছি আমরা মন্ত্রীকেও সেই কথাগুলো অবগত করাবো। এবং আমরা 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছি জয়েন্ট ডাইরেক্টর মহোদয়কে, যে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহর শ্রীভূমির সেটেলমেন্ট 1 নম্বর ওয়ার্ডে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বিলাসী বাহন। জানা যায় AS03 AZ 9590 বিলাসী বাহন রাতের দিকে গ্যারেজে রেখে চলে যান গাড়ির মালিক সায়েদ আহমেদ চৌধুরী। গভীর রাতের দিকে গাড়িতে অগ্নিকাণ্ড ঘটে এমনটা আজ করেন এলাকার জনগণ। অগ্নি নির্বাপক বাহিনী আসার পূর্বে পুরো গাড়ি ভস্মীভূত হয়ে যায় এমনটা প্রত্যক্ষদর্শীর মত। হয়তো দুর্বৃত্তরা গাড়ির পিছনে অগ্নিসংযোগ ঘটিয়ে সেখান থেকে পলায়ন করে এমনটা অনুমান অনেকেই। গাড়ি জ্বালানোর নেপথ্যে কে রয়েছে বা কি রয়েছে উদ্দেশ্য তা এখনও রহস্যের আবর্তে। এদিকে বিলাসী গাড়ি পুড়িয়ে যাওয়ায় এলাকায় তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে।
আচ্ছা কি হয়েছিল ঘটনা? ঘটনাটা হইল কালকে সন্ধ্যার সময় আমরা গাড়ি নিয়ে বাড়িয়ে গেছি। তো তোরা একটু পেট্রোলটা বড়িয়ে আইমো, চাটা খাই আইমো ওলা হিসাবে গেছি। গিয়া তো আইসি 7টা ঢুকে গেছি। আমি গাড়ি জনে গাড়ি রাখছি। গাড়ি রাখি আমরা তো এমনি নর্মালি সব দিন গফ করি, আর ব্যাডমিন্টন খেলা হয় ওখানে মাঠও। আমরা তো ব্যাডমিন্টনও খেলি আর নর্মালি গফ করি। গফ এখন তো বাড়িয়ে বেকার তাহলে গফ করলাম, ব্যাডমিন্টন খেললাম, খেলিয়া পরে আমরা যাই গিয়ে তো 11টা ওলা ঘর থেকে ফোন আইসে ভাত খাইতাম। তো বেশি কি ভাত ঠান্ডার দিন তোরা ভাত খাই নিছি, খাইয়া আমরা ঘুমাইছিলাম। তো আমরা তো মোবাইল টিপাই ঘুমাই গেছি। তো তোর জানি না কি তখন। আর রাতকে 2টা সময় আমার ভাই ও বেলিনো একটা লিয়া হসপিটাল থেকে আইসে, যে তার মা আসলো হসপিটাল, তা নয় লিয়া আইসে হসপিটাল থেকে আইয়া ও হেটুকু দেখছে যেন গাড়ির কোনো প্রবলেম নাই, কোনো যেন আগুন কোনো স্পার্ক করার কোনো কিছু নাই, পুরা গাড়ি ফ্রেশ। তো হে মনে হয় গড় গেছে। গড় যাওয়ার পরে মতলব ওলা 2:30 হইব বা ওলা 3:45 ভিতরে মতলব ও গড় থেকে খবর আইসে যেন তোমার গাড়িটা আগুন ধরে গেছে। আগুন ধরিয়া মতলব পুরা মতলব ধরে গেছে। তখন তারা ফোন মারছেন, আমারে মারছেন, আমার বাবারে মারছেন, আমার বাইরে মারছেন, সব তারা ফোন মারছেন। ফোন মারার পরে তো মতলব আমরা জলদি দেখছি, দেখে বাড়িয়ে দেখছি তো গাড়ি পুরা আগুন, কোনো লাইন নাই নিবে। আমরা তাও জলুন মারছি, বুটটা করছি, কারেন্টর তারে লাগছে আগুন। তা গড়ো রাস্তা গড়ো জ্বলি গেল না, গড়ো গেল না আগুন, যে হইল না, মতলব সবটা জ্বলি গেল না। এরপরে আমরা ফায়ার ব্রিগেডটা কইছি, ফায়ার ব্রিগেড একটু পরে আইছে। পুলিশ প্রশাসনকে রাইত কোয়াইছে, সকালে কোয়াইছে, একটু আগে কোয়াইছে, এর আগেও একটু আগে কোয়াইছে। তো তারা একবারও আইছে না। তারা কইছে তুমি তাই রিপোর্ট দেও, ওটা করো 10টার সময় আইমু, 10:30। এখন বাজি আছে কম বেশ 12টা, পুরো 12টা বাজে। তো তারা কোনো মতলব আবার কোনো লাইনও নাই, তারা আইতেও না। সেটেলমেন্ট ওয়ার্ড নম্বর 1ও রইয়া, টাউনের মাঝখানেও রইয়া, যদি গাড়ি একটা ঘরের সামনে পার্ক করিয়া যদি সেফলি পার্ক করা যায় না, তার এটা টাউনের রোয়া থেকে না রোয়া তোলা, আর এটা প্রশাসন টাকা থেকে না রাখা তোলা। কারণ রোড ট্যাক্স দিয়া আমি গাড়ি চালাই, আর রোড ট্যাক্স দিয়া, ঘরের ট্যাক্স দিয়া, এভরিথিং সব কিছু দিয়া। এরপরেও যদি গাড়িটা আমার ঘরের সামনে সেফ থাকে না, তার এটা রাখার কি কারণ? এর মধ্যে তো গাড়িটা বুঝাও যাচ্ছেন একটা মানুষ চালাইছে, কারণ পিছিয়ে থেকে আগুন ধরছে। গাড়িটা যদি সামনে থেকে আগুন ধরতো তো সামনে বাজু ধরলো না, এগুলো ট্যাঙ্কি ওখান থেকে আগুন ধরছে। সে বুঝা যাচ্ছেন একটা মানুষ আগুন ধরাইয়া গেছে জান বুঝিয়া, ও তাহলে ওলা বুঝা যাক। শিলচরে ফ্লাইওভার নিয়ে নাগরিক সভা, মতভেদ থাকলেও এক সুরে উন্নয়নের ডাক। শহরের যানজট নিরসনে প্রস্তাবিত ফ্লাইওভার নিয়ে আজ বঙ্গভবনে আয়োজিত নাগরিক সভা ঘিরে নানা মত উঠে এলেও শেষ পর্যন্ত উঠে আসে একীভূত বার্তা। শিলচরের উন্নয়নের স্বার্থে ফ্লাইওভার নির্মাণ হোক, এই সভার আয়োজন করেছিল প্রশাসন, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, অসিত দত্ত, সিপিএম নেতা দুলাল মিত্র, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কনাথ পুরখাইস্ত এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী। নাগরিকদের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন। সভায় মূলত সেন্ট্রাল রোডের ব্যবসায়ীরা তাদের আপত্তির কথা তুলে ধরেন। তাদের আশঙ্কা, ফ্লাইওভার নির্মাণ হলে রাস্তার ব্যবসার ক্ষতি হতে পারে, দোকানের ক্রেতার সংখ্যা কমে যাবে এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হবে। তারা প্রকল্পের পূর্ব বিবেচনার দাবি জানান। অন্যদিকে শহরের অধিকাংশ নাগরিক ও বক্তা জানান, দীর্ঘদিনের যানজটের অবসান ঘটাতে ফ্লাইওভার অত্যন্ত জরুরি। তাদের মতে উন্নয়নের পথে কিছু সাময়িক অসুবিধা মেনে নিতে হবে, কারণ শহরের ভবিষ্যতের স্বার্থেই এই প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন। সভা শেষে সিদ্ধান্তে পৌঁছায় যে সকল পক্ষের মতামত প্রশাসনের কাছে লিখিতভাবে পাঠানো হবে এবং নাগরিকদের উদ্বেগ দূর করে ফ্লাইওভার নির্মাণ প্রক্রিয়া এগিয়ে নিয়ে হবে। সার্বিকভাবে সভা থেকে উঠে আসে শহরের উন্নয়ন ও অবকাঠামো বৃদ্ধির পক্ষে এক ইতিবাচক বার্তা। সাথে হাত মিলিয়ে এই শহরের উপরে বেশি সংখ্যক মানুষরাই রাতারাতি ক্যান্সারকে এখান থেকে ট্রান্সফার করেছিলেন। আজকেও আবার ফ্লাইওভার নামে সেই চক্রান্তটাই শুরু হচ্ছে, সেটা আমরা কখনো চাই না। এই ফ্লাইওভারটা যেভাবে আছে কত সুন্দর শহরের এই ফ্লাইওভারটা শিলচর শহরটি আজকে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সেটাই কি বছরের পর বছর চলবে, হওয়া দরকার। আজকে রামনগরের দিকে যদি তাকাই, আমরা ছোটবেলা থেকে রামনগরের যে অবস্থা দেখেছি আজকের দিন পর্যন্ত জায়গাতে কনসেন্ট্রেট করলে চলবে না। দুর্গাপুজোর এই উপত্যকাবাসী যারা রয়েছেন তারা যাতে নিতে পারেন সেই চিন্তাধারা নিয়ে আমাদেরকে মানসিকভাবে নিজেদেরকে তৈরি করতে হবে।
আমি একটু আগে বিধায়ক বলেছেন যে এখানে এই যে করিডোর যেটা হবে সেখানে বিভিন্ন জায়গাতে আমাদের রাস্তা রয়েছে যেখানে হ্যাবিটেশন আছে। করিডোর যেটা হবে সেটার বেনিফিট কিভাবে পাবেন, ল্যান্ডিং এর কথা এখানে এসেছি। ইতিমধ্যে বলা হয়েছে যে ল্যান্ডিং যেটা 5টার কথা বলা হয়েছে, 5টা ল্যান্ডিং এর ব্যবস্থা করা হবে যদি দরকার হয়। সেটা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে। ভারতীয় জনতা পার্টির সরকার যা বলে তা করে, তাই এটা সংশয় থাকার কোনো বিষয় না। আমরা আজকের দিনে আমরা 6বার অন্তত পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী যখন 29 নভেম্বর 2022 বলে গেছিলেন ক্যাবিনেটে যে ফ্লাইওভার হবে, তার থেকে ধরি যদি আমরা 6বার আজকের দিনে বসেছি। সর্ববৃহৎ সংখ্যায় আজকের দিনে আমরা উপস্থিত হয়েছি। অনেক মত বিনিময় হয়েছে, মত বিনিময় না ঠিক, মানে সাজেশনগুলো ওনারা দিয়েছেন। এলিভেটেড রোড হবে কি না, এলিভেটেড রোড হলে কনজেশনটা কমবে কি না, সেগুলো দীর্ঘ আলোচনা হয়েছে প্রায় 3 ঘন্টা। কিন্তু একটা কথা আমরা বলছি যে শিলচরের ডেভেলপমেন্টের। লক্ষ্মীপুরে 5ম শ্রেণীর ছাত্রীকে শারীরিক নিগ্রহের অভিযুক্ত শিক্ষক গ্রেফতার। কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা চক্রের পাবদাজিপির তিলকা নতুন বস্তিতে এক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে 5ম শ্রেণীর এক ছাত্রীকে শারীরিক নিগ্রহের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী 1418 নং তিলকা নতুন বস্তি এলপি স্কুলের শিক্ষক শামীম আহমেদ চৌধুরী বেশ কয়েকদিন ধরে স্কুল ছুটির পরে পড়া বুঝিয়ে দেওয়ার নাম করে 2-3 জন ছাত্রীকে বিদ্যালয়ে আটকে রাখতেন। সেই সুযোগে তিনি এক ছাত্রীকে শারীরিকভাবে হেনস্থা করতেন বলে গ্রামবাসীরা অভিযোগ করেন। স্কুল পরিচালন কমিটির সভাপতি সুধর্ণ নমশূদ্র ও সদস্য প্রতাপ নমশূদ্র জানান, শিক্ষকটি পড়ানোর সময় ছাত্রীদের চোখ বেঁধে কানামাছি খেলার অজুহাতে ওই নাবালিকার শরীরের বিভিন্ন স্থানে অনৈতিকভাবে স্পর্শ করতেন। আজ ফের একই ঘটনার পুনরাবৃত্তি হলে ছাত্রটি বাড়িতে গিয়ে মাকে সব খুলে বলে। ঘটনাটি শুনে মা হতবাক হয়ে প্রতিবেশীদের পরামর্শে পরিচালন কমিটির সভাপতির কাছে অভিযোগ জানান। এরপর গ্রামবাসী ও কমিটির সদস্যরা স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ শিক্ষক শামীম আহমেদ চৌধুরীকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মধ্যে।
বরাক উপত্যকার আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার দাবিতে শিলচরে ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত। বরাক উপত্যকার আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার দাবিতে আজ শিলচরে স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত। অল আসাম আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কাছাড় জেলা শাখা ও বরাক ভ্যালি আদিবাসী সংঘের উদ্যোগে হাজারেরও বেশি আদিবাসী শ্রমিক ও শিক্ষার্থী সকলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি পেশ করেন। নরসিংটিলা ময়দানে বেলা 11টা থেকে আন্দোলনকারীরা সামাজিক ন্যায়, অর্থনৈতিক নিরাপত্তা ও ভূমির দাবিতে স্লোগান ও প্লে কার্ড নিয়ে শোভাযাত্রা করেন। সংগঠনের সভাপতি দিলীপ পানিকা অভিযোগ করেন, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যে একই জনগোষ্ঠী তপশিলি জনজাতি মর্যাদা পেলেও অসমে এখনও তা বাস্তবায়িত হয়নি। তাদের উল্লেখযোগ্য দাবিগুলি অবিলম্বে তপশিলি জনজাতি মর্যাদা ঘোষণা, প্রতিটি শ্রমিক পরিবারকে ভূমিপাট্টা প্রদান, দৈনিক মজুরি 228 টাকা থেকে বাড়িয়ে 551 টাকা নির্ধারণ, বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার জন্য অভিন্ন মজুরি কাঠামো প্রণয়ন। দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংগঠনগুলোর পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। স্মারকলিপির অনুলিপি শ্রম দপ্তর ও কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রণালয়েও পাঠানো হয়। জায়গায় সব মানুষকে নিজস্ব জমিনে বসবাস করে দেন। আমরা আমরা কোম্পানিকে জায়গায় পারমিশন লেওয়া লাগে না, ঘর বানাই গেলে কোনো হসপিটাল বানাই গেলে বা গান্ধে লিগেল পারমিশন লেওয়া লাগে না। এই স্বাধীন দেশে এইসব ধর্ণা দেওয়াটা বা ব্রিটিশকে যেমন শাসন হয়ে যায়, এখন আমরা সবভাবে ব্রিটিশ শাসন করে দেন। যেমন স্বাধীন দেশকে স্বাধীন নেতাভাবে স্বাধীনভাবে আমরাকে শাসন করে দেন। এটা কোন দেশের কোনো রাজ্যই নাইকে বা কোনো দেশেও নাইকে, কিন্তু আজ আমরা এটা রাস্তায় নামে লাগে। আজ আমাদের চা বাগানে যারা কাম করে দেন 228 টাকা মজুরি পাবেন, এটা কার সংসার চলি বা কার চলি? কোনো মন্ত্রী মিনিস্টার বা আজ ন্যূনতম যেটা মজুরি আহে, যেটা অসম সরকার বা ভারত সরকারকে স্বীকৃতিপ্রাপ্ত মজুরি আহে, ওটা কোনোটাই 228 টাকা নাইকে। তো আমাদের আদিবাসী বা চা বাগানে যারা কাম করতেন ওরা কোন বাটে 228 টাকা যেতেন? 228 টাকায় কার ঘর সংসার চলি? লড়কা বাচ্চাকে পড়াবেন কেমনে, খাওয়াবেন কেমনে, ডাক্তার দেখাবেন কেমনে? তো কোন দিকে আমরা আগে বাড়বেন? আর যেহেতু আমরা বরাক উপত্যকা লাগি, আসাম রাজ্যের একটা অংশ লাগি, কিন্তু আজ সব থেকে জোহার। আর আমাদের মূল ডিমান্ড হলে আমাদের জনজাতিকরণ, এসটি, ল্যান্ড পাট্টা, দিন মজুরি বৃদ্ধি করা। আর আমরা বরাক ভ্যালি আর ব্রহ্মপুত্র ভ্যালিকে যে দৈনিক মজুরি যেটা আছে 551 টাকা, এটা লেভেল করে থাকি। তো আজকে আমাদের যে আদিবাসী মানুষ যেতনা আহে, কারো ল্যান্ড পাট্টা নাই। বর্তমানে আমরা যে জমি বসবাস করছি, এই জমিটা আমাদের নিজের নাই লাগে। তো কিতনা দিন সে প্রায় নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল করে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেফতার। শিলচরের কনকপুর এলাকায় গৃহবধূর নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল করে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতর নাম রজত দাস ওরফে মান্না। অভিযোগ অনুযায়ী স্থানীয় এক গৃহবধূর অজান্তে তার ব্যক্তিগত ও নগ্ন ছবি তুলেছিল অভিযুক্ত যুবক। পরে সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেখিয়ে গৃহবধূকে একাধিকবার যৌন নির্যাতন করে বলেও অভিযোগ। দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে সাহস সঞ্চয় করে ভুক্তভোগী গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং গতকাল অভিযুক্ত রজত দাসকে গ্রেফতার করে বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার পুরো চিত্র সামনে আনতে তদন্ত চালাচ্ছে। কাছাড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু 22 নভেম্বর, চূড়ান্ত তালিকা প্রকাশ 10 ফেব্রুয়ারি। কাছাড় জেলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন এসআর প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী 22 নভেম্বর থেকে। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সারা রাজ্যের মতো কাছাড়েও একই দিনে এই কার্যক্রম শুরু হবে।
বর্তমানে জেলায় মোট 13,93,482 জন ভোটার নথিভুক্ত রয়েছে। আজ জেলা আয়ুক্তের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচনী আধিকারিক মৃদুল যাদব জানান 27 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এরপর আপত্তি ও অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির শেষ দিন নির্ধারিত করা হয়েছে 2 ফেব্রুয়ারি 2026। সব প্রক্রিয়া শেষ করে 10 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচনী দপ্তরের পক্ষ থেকে যোগ্য ভোটারদের নির্ধারিত সময়ের মধ্যে নাম অন্তর্ভুক্তি, সংশোধন ও আপডেট করার আহ্বান জানানো হয়েছে। हमने इस मीटिंग के आधा घंटा पहले पॉलिटिकल पार्टीज के साथ मीटिंग करी और हमारे जितने EROs हैं, AEROs हैं, उन सबको साथ मीटिंग करी और एक ट्रेनिंग प्रोग्राम ऑर्गेनाइज किया। सो जस्ट जानकारी के तौर पे आपको मोटा मोटी हम बता देते हैं कि क्या टाइमलाइन है, क्या काम इसमें करना पड़ेगा। सो स्पेशल रिवीजन जो हर साल समरी रिवीजन होता है, उसका एक इम्प्रूव्ड और मॉडिफाइड वर्जन है। इसमें इम्प्रूवमेंट ये है कि मैंडेटरीली हाउस टू हाउस वेरिफिकेशन होना पड़ेगा और BLOs को उनके घरों पे जाके, इलेक्टर्स के घरों पे जाके उनका जो इंफॉर्मेशन है अबाउट देयर डेमोग्राफिक डिटेल्स वो कलेक्ट करना पड़ेगा। सो द टाइमलाइंस आर यू कैन सी ऑन द बोर्ड एज वेल। सो 18 से 21 नवंबर में ट्रेनिंग एंड प्रिंटिंग ऑफ वेरियस फॉर्म्स एंड documents, and then the house to house verification by the BLOs will start from 22 नवंबर से स्टार्ट होकर 20 दिसंबर तक चलता रहेगा, जिसमें BLOs सारे इलेक्टर्स के घर पे, जो हमारे इलेक्टर्स हैं अभी 2025 जनवरी के हिसाब से कचार में लगभग 13,93,482 electors were there as per the rule published in January 25। सबके घरों पे जाके उनका वेरिफिकेशन स्टेटमेंट 1 में करेक्ट करना पड़ेगा, जिसमें मेजर होगा उनका नाम, उनका एड्रेस, उनका एज, उनका जेंडर डिटेल्स, ताकि कुछ एब्सर्ड वैल्यूज या फेक वैल्यूज ना हो। मैं डाल देता हूँ। इस वेरिफिकेशन में हमको पोलिंग स्टेशन का अरेंजमेंट और रैशनलाइजेशन की कहीं का बिल्डिंग टूट गया है या वोटर ज्यादा हो गए हैं, 1200 से ज्यादा वोटर है तो नया पोलिंग स्टेशन बनाना, उसका एक इंफॉर्मेशन कलेक्ट करके लाना होगा। और उसके बाद जो डेटा कलेक्ट करना कि अच्छा इमेज कलेक्ट करना, अच्छा इमेज का फोटोग्राफ कलेक्ट करना, उनका करेक्ट सेक्शन पार्ट, इसका इंफॉर्मेशन कलेक्ट करना और इसको इलेक्शन डिपार्टमेंट को सबमिट करना, जिससे कि हम लोग 27 दिसंबर तक एक ड्राफ्ट इलेक्टोरल रोल जनरेट कर पाए। ड्राफ्ट इलेक्टोरल रोल क्या होगा कि जो जनवरी में इलेक्टोरल रोल पब्लिश हुआ था और उसके बाद जो 10-11 महीने बीते हैं, उसमें जो वोटर्स ऐड हुए हैं, डिलीट हुए हैं, शिफ्ट हुए हैं, उनका जानकारी ऐड करके 27 दिसंबर को एक ड्राफ्ट इलेक्टोरल रोल पब्लिश होगा। और उस पब्लिकेशन में हम लोग फिर से आप लोगों को मुलाकात करेंगे। उसमें सारी पॉलिटिकल पार्टीज को, जो रिकॉग्नाइज पॉलिटिकल पार्टीज हैं, रजिस्टर्ड पॉलिटिकल पार्टीज हैं, उनको हम लोग सारा कॉपी देंगे। और फिर 27 तारीख से लेकर 22 जनवरी तक क्लेम्स एंड ऑब्जेक्शन का प्रोसेस चलेगा, जिसमें लोग क्लेम्स दे सकते हैं कि हमको नया नाम ऐड करना है, डिलीट करना है, शिफ्ट करना है, नाम मॉडिफाई करना है। और उसमें स्पेशल कैंपेन डेट्स भी होंगे। उसमें 3-4 जनवरी और 10-11 जनवरी जो सैटरडे संडेज हैं, वो कैंपेन डेट्स होंगे, जिसमें BLOs मैंडेटरली पोलिंग स्टेशन में ही दिन भर रहेंगे। वहां पे कोई भी इलेक्टर जाके अपना जानकारी दे सकता है, अपना ठीक करा सकता है। और इस प्रोसेस में इंस्ट्रक्शन है कि BLOs एक वोटर के घर पे 3 बार जाएंगे। अगर पहली बार में इंफॉर्मेशन नहीं मिलता है तो दूसरे बार जाएंगे, नहीं मिलता है तो तीसरे बार जाएंगे। और इस प्रक्रिया का पूरा प्रयास होगा कि जो इलेक्टोरल रोल जनरेट होता है हमारा 10 फरवरी को, उसका हेल्थ ऑफ द इलेक्टोरल क्या बोलते हैं कि कितने इलेक्टर्स हैं पॉपुलेशन के कंपैरिजन में, उसमें कितना मेल इलेक्टर्स हैं, फीमेल इलेक्टर्स हैं, कितना नए इलेक्टर्स हैं, 18 to 19 एज के इलेक्टर्स हैं, किसी एज ग्रुप में ज्यादा तो नहीं हो गए, किसी पोलिंग स्टेशन में बहुत ज्यादा नए इलेक्टर्स तो नहीं आ गए, शिफ्ट तो नहीं हो गए, डिलीट तो नहीं हो गए। इसका पूरा हेल्थ चेक करते हुए, पूरा एनालिसिस करते हुए, डिस्कशन करते हुए
पॉलिटिकल पार्टीज को साथ में लेते हुए हम लोग 10 फरवरी को फाइनल इलेक्टोरल रोल को पब्लिश करने का लक्ष्य रखते हैं। सो आप लोगों के जरिए हम पूरे कचार के जो सिटीजन्स हैं और इलेक्टर्स हैं उनको जानकारी देना चाहते हैं कि आने वाले নিষিদ্ধ মাদক সরবরাহকারীরা তোমাদের কালো সাম্রাজ্য অচিরে গুটিয়ে দাও, না হলে পুলিশ তোমাদের কালো সাম্রাজ্য গুটিয়ে দিতে কোনো পিছপা হবে না। নিষিদ্ধ মাদক সরবরাহকারীদের করা সাবধানী পুলিশের, তাই তো প্রতিদিন একের পর এক মাদক কারবারিদের আটক করতে গোপন অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ, তথা সাফল্যের মুখ দেখতে পাচ্ছে। ফের বৃহৎ সফলতা পেল পাথারকান্দি পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে পাথারকান্দি থানার ওসি সোমেশ্বর কর বৃহৎ সংখ্যক দলবল নিয়ে চাঁদখিরা পাথারকান্দি রোড থেকে পরিত্যক্ত গাড়ি উদ্ধার করেন। গাড়িটির ভিতরে তল্লাশি চালালে ভিন্ন ভিন্ন প্যাকেটে 2 কুইন্টাল 50 কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়। পাশাপাশি গাড়ির গোপন জায়গা থেকে 2টি নকল নাম্বার প্লেট বাজেয়াপ্ত করা হয়। এদিকে জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় 1.25 কোটি টাকা হবে বলে জানা যায় পুলিশ সূত্র মতে। পুলিশ সবকিছু খতিয়ে দেখছে। সাংবাদিক বন্ধুসকল, এটা ইনফৰমেশ্যন দিবলৈ আপোনালোকক মাতি অনা হৈছে। তো নাকা চেকিংটো আমাৰ চলিয়ে থাকে, কিন্তু যোৱা এসপ্তাহ 10 দিন ধৰি আমাৰ নাকা চেকিংটো যথেষ্ট ষ্ট্ৰিনজেণ্ট কৰা হৈছে আৰু তাৰ কিছুমান আমি আউটকাম পাইছোঁ। মানে ড্ৰাগছ ৰিকভাৰী ক্ষেত্ৰত 13 তাৰিখে আমি নাকা চেকিঙত এটা পাথাৰকান্দি এৰিয়াত, এটা ৰাতাবাৰী এৰিয়াত দুটা মানে ড্ৰাগছৰ কেছ আমি ক্ৰেক কৰিবলৈ সক্ষম হৈছোঁ, ৰিকভাৰী কৰিবলৈ সক্ষম হৈছোঁ। পাথাৰকান্দিত যিটো হৈছে তাত আমি 528 কেজি গাঞ্জা আমি ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ এখন বলেৰো পিকআপ ভেনৰ পৰা। তাৰপিছত 13 তাৰিখতে আৰু এটা নাকা চেকিঙত ছাকচেছফুল নাকা চেকিং ৰাতাবাৰী থানাৰ অন্তৰ্গত থানাৰ পৰা একেবাৰে নিলগতে তাত আমি 15.2 কেজি গাঞ্জা ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ এখন মাৰুতি এক্সপ্ৰেছো গাড়ীৰ পৰা। তাৰপিছত যোৱাকালি ৰাতি আমাৰ নাইট পেট্ৰলিং টিমে নাকা চেকিং এখন গাড়ী ইণ্টাৰচেপ্ট কৰিছিলে, নাকা পাৰ্টি এজ ৱেল এজ আমাৰ নাইট পেট্ৰলিং পাৰ্টি মিলি তাত আমি 255 কেজি গাঞ্জা ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ এখন টাটা পাঞ্চ ভেহিকলৰ পৰা। চ' এই গোটেইখিনি যদি আমি মাৰ্কেট ভেলু চাওঁ এই তিনিটা কেছৰ প্ৰায় 3.99 ক্ৰ'ৰ, মানে এপ্ৰক্সিমেটলি 4 ক্ৰ'ৰ ভেলু হয়। চ' এই সংক্ৰান্তত আমি 3খন ভেহিকল অলৰেডি ক'লোঁ যে আমি চিজ কৰিছোঁ আৰু এজন ব্যক্তিক এৰেষ্ট কৰা হৈছে ৰাতাবাৰী কেছটোৰ ক্ষেত্ৰত, আৰু বাকী পাথাৰকান্দি ৰোটা যিটো কেছ সেইটো আমি অভিযুক্তৰ সন্ধান অব্যাহত ৰাখিছোঁ। থেংক ইউ। সেইটো আমি এতিয়াও মানে ডিটেইলছখিনি এতিয়া নকওঁ। আমি যিটো গোটেইখিনি তিনিটা কেছৰে যিটো মানে ক'ৰ পৰা ক'ত উৎপত্তি হৈছিলে আৰু ক'ত যাব লগা আছিলে ডেষ্টিনেশ্যন আমি গোটেইখিনি ভালদৰে এক্সামাইন কৰি আছোঁ আৰু সঠিক সময়ত জনোৱা হ'ব। যিজন হেলাল উদ্দিন হয় তেখেত পাথাৰকান্দি এৰিয়াৰ হয়। থেংক ইউ।